সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ সবাইকে আমাদের আজকের এই নিয়মিত আলাপচারিতা অনুষ্ঠানে। সঙ্গে রয়েছে আমি আশরাফুল ইসলাম রাজু। আজকে আমাদের এই স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত আছেন উত্তরের জনপদ নীলফামারী জেলার বরপেটা স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত শিক্ষক জনাব জামিল হোসেন। স্যার, আপনাকে স্টুডিওতে স্বাগত। আসসালামু আলাইকুম। দর্শক, আপনারা জানেন যে আসলে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট, শিক্ষা ব্যবস্থা জুড়ে শিক্ষক কর্মচারীদের পে স্কেল কিংবা বেতন ভাতা বৃদ্ধি নিয়ে চলছে দেশ জুড়ে আলোচনা সমালোচনা। আমরা একটু কথা বলতে চাই আজ বর্তমান প্রেক্ষাপট নিয়ে এবং গোটা বাংলাদেশের শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা নিয়ে। আমাদের আজকের এই অনুষ্ঠানে আলাপচারিতা অনুষ্ঠান আমাদের স্টুডিওতে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন উত্তর জনপদের যে শিক্ষক। আমরা একটু এই শিক্ষকের সাথে একটু সরাসরি কথা বলতে চাই। আমরা যেতে চাই আজকের এই অনুষ্ঠানের সম্মানিত অতিথি মহোদয়ের কাছে। একটু জানাবেন আমাদের যে চলমান শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা ও পে স্কেল নিয়ে দেশ জুড়ে বিভিন্ন আলোচনা হচ্ছে। আপনি সামগ্রিক পরিস্থিতিকে আসলে কিভাবে মূল্যায়ন করছেন, একটু নিশ্চিত করবেন। বর্তমান সামগ্রিক পরিস্থিতি হিসেবে আমরা যারা শিক্ষক সমাজ আছি, আমরা বিভিন্নভাবে নির্যাতিত, সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে। দীর্ঘদিন থেকে এটা আমরা নিয়ে আন্দোলন করতেছি, কিন্তু প্রেক্ষাপটে দেখা যাচ্ছে আমি, আমার সংসার, আমার বাবা মা এবং আমার ছেলেপুলে সহ আমার ছেলেপেলে ভার্সিটিতে লেখাপড়া করে এবং একটা মোটা অঙ্কের টাকার দরকার। সেক্ষেত্রে আমি নবম গ্রেডে চাকরি করি, সেক্ষেত্রে আমার বেতন 35,000 টাকা সামথিং। সেক্ষেত্রে আমাদের সংসার চালানো, বাবা মার খরচ চালানো, ওষুধপাতি চালানো, অনেক বড় ধরনের আমরা অ্যাংজাইটিতে আছি। আচ্ছা, একটু জানতে চাই আপনার কাছ থেকে আসলে বর্তমান যে বেতন কাঠামো যেটি আপনি বলছিলেন একটু আগেই, যে আমরা শুনছিলাম বর্তমান বেতন কাঠামো একজন শিক্ষক ও তার পরিবারের যে জীবনযাত্রার ব্যয়ভার নির্বাহ, সেই ব্যয়ভার নির্বাহের জায়গায় কতটুকু সহায়ক ভূমিকা রাখছে বলে আপনি মনে এই যে করছেন? কিছুক্ষণ আগেই যেটা বললাম যে আমাদের যে বেতন এবং যে আমাদের ব্যয়ভার সারা উন্নত বিশ্বের থেকে তুলনা যদি করি, তাহলে আমরা একেবারে নিম্ন পর্যায়ে আছি। এই নিম্ন পর্যায়ে বেতন এবং আর্থিক দৈন্যতায় ভুগতে ভুগতে আমাদের লেখাপড়া, যে আমরা টিচিং ব্যবস্থা, টিচিং দিতে গিয়ে আমাদের অর্থনৈতিক সমস্যা, টাকার সমস্যা, বাচ্চা টাকা চাচ্ছে, নানান যন্ত্রণায় আমাদের সঠিকভাবে টিচিংটা সম্ভবত আমরা দিতে পারতেছি না। দর্শক, আমরা কথা বলছিলাম আজকের অনুষ্ঠানে আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন সম্মানিত শিক্ষক। তিনি আমাদের সাথে কথা বলছেন এবং আজকের এই আলাপচারিত অনুষ্ঠানে আমরা জানতে চেয়েছি আসলে একজন শিক্ষক যে সমাজের আলোকবর্তী নির্দেশিকা প্রদান করে, যার মাধ্যমে, যার হাত ধরে একজন ছাত্র আগামী দিনে দেশ গড়ার নিমিত্তে ভূমিকা রাখবে, আলোর পথ দেখবে, সেই শিক্ষকের জীবন জুড়ে আসলে যে দৈন্যতার যে কথা সেটি আমরা শুনছিলাম। আমরা একটু আবারও ফিরতে চাই সেই শিক্ষকের কাছে। আরেকটু জানতে চাই আপনাদের কাছ থেকে যে আসলে শিক্ষকদের যে আর্থিক নিরাপত্তা এবং পেশাগত মর্যাদার জায়গা, সেই আর্থিক নিরাপত্তা এবং পেশাগত মর্যাদার জায়গা থেকে এই কি ধরনের সম্পর্ক রয়েছে দুটার মাঝে, একটু আমাদের নিশ্চিত করুন। এখন যেটা হচ্ছে, যে অবস্থায় আমরা আছি, আমাদের অর্থনৈতিক এবং সামাজিক, শিক্ষক হিসেবে যে সামাজিক মর্যাদা পাওয়ার কথা, সেটাও পাচ্ছি না। কারণ হচ্ছে আমাদের অর্থনৈতিক দৈন্যতা। আমি সর্বোপরি মনে করি, যদি আমরা অর্থনৈতিক দৈন্যতা থেকে উপরে উঠি, তাহলে আমাদের আজকে শিক্ষক সমাজ যদি তার সামঞ্জস্যপূর্ণ সমাজের সাথে মিলিয়ে চলতে পারে, তাহলে আমার মনে হয় আমাদের শিক্ষাক্ষেত্রেও উন্নতির দিকে ধাবিত হবে। দর্শক, আমরা শুনছিলাম আসলে তিনি যেমনটি বলছিলেন যে আসলে বর্তমান বাংলাদেশের যে প্রেক্ষাপট, এটি অর্থনৈতিক চালিকা শক্তি অনেকটাই নির্ভর করে একটা মানুষের সামগ্রিক জীবনকে সামনের দিকে এগিয়ে নিতে। সেই জায়গা থেকেই যে শিক্ষকের যে দৈন্যতা কিংবা যে পেশাদারিত্বের জায়গা থেকে যে অসম বন্টন নীতি সেটি বিদ্যমান রয়েছে মর্মে তিনি নিশ্চিত করেছেন। আমরা আজকের এই আলাপচারিতার মাধ্যমে সেই দৈন্যতার জায়গা থেকে কিভাবে ফিরে আসতে পারি এবং আমরা আগামী দিনে কিভাবে এই শিক্ষক সমাজকে আমরা আরো বেশি সম্মানিত করে এবং সম্মানের জায়গা অধিষ্ঠ করতে পারি, সেই বিষয়টি নিয়ে আমরা একটু আবারও ফিরতে চাই আজকের অতিথিদের কাছে। আরেকটু আমাদেরকে একটু নিশ্চিত করবেন যে একটা বিষয় আমি আপনার কাছ থেকে একটু জানতে চাবো, যে সরকারি এবং বেসরকারি দুটি যে শিক্ষা খাত রয়েছে, সেই শিক্ষা খাতে সরকারি এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের ক্ষেত্রে যে সুযোগ সুবিধার একটি ব্যাপার রয়েছে, সেক্ষেত্রে কোনো মত পার্থক্য বা কোনো পার্থক্য আপনার কাছে দৃষ্টিগোচর হয় কিনা একটু পার্থক্য তো অনেক। আমরা আজকে যারা বেসরকারি প্রতিষ্ঠান, মানে এমপিওভুক্ত প্রতিষ্ঠানে চাকরি করি এবং যারা সরকারিতে চাকরি করে, আমাদের মধ্যে সিলেবাস এবং অন্যান্য সার্বিক বিষয় একই, কিন্তু আমরা অনেক দিক থেকে তাদের বেতন স্কেল এবং তাদের প্রভিডেন্ট ফান্ড, তাদের গ্র্যাচুইটি এরা যারা পায়, সে তুলনায় আমরা অতি নগণ্য পাই, যাহা দিয়ে আমাদের জীবন চলা খুবই কষ্টকর হয়ে যাচ্ছে। এবং সেই সাথে ওদের সাথে পাল্লা দিয়ে আমরা লেখাপড়া, টিচিং দিতেও পারতেছি না। এই আমার মনে হয় অর্থনৈতিক দ্বন্দ্বটা থেকে যদি মুক্তি পায়, তাহলে সারা বাংলাদেশের হাজার হাজার শিক্ষা প্রতিষ্ঠান আছে,
যা বেসরকারি সেগুলা অনেক দূর অ্যাডভান্স করবে এই সামঞ্জস্যতা পূর্ণ হলে। সব মিলে আপনি বলছেন যে আসলে শিক্ষক সমাজ যে অর্থনৈতিক যে একটি মাপকাঠি রয়েছে সেই মাপকাঠির জায়গায় যে অসম বন্টন নীতি সরকারি ক্ষেত্রে বা বেসরকারি এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে সেটি থেকে আমরা বেরিয়ে আসতে চাই এবং বেরিয়ে আসলে হচ্ছে শিক্ষক সমাজের যে বেতন কাঠামো সেটি সুষম বন্টন নীতি বিরাজমান থাকলে হয়তো বা সেই জায়গাটাতে আমরা ফিরে আসতে অবশ্যই পারি। অবশ্যই। আপনাকে ধন্যবাদ। আরেকটি বিষয় আমরা ইতিমধ্যে আপনারা যারা ঠিক এই মুহূর্তে টেলিভিশনের পর্দায় বসে আমাদের আজকের এই নিয়মিত আলাপচারিতা অনুষ্ঠানটি দেখছেন, আপনারা জানেন যে গোটা বাংলাদেশের প্রেক্ষাপটে এই মুহূর্তে একটু আলোচিত একটি বিষয় রয়েছে যে পে স্কেল বাস্তবায়ন, অর্থাৎ শিক্ষকদের পে স্কেল বাস্তবায়িত হবে এবং সর্বোপরি বেতন কাঠামো নিয়ে যে সিদ্ধান্ত সরকার গ্রহণ করেছে সেই সিদ্ধান্ত বাস্তবায়িত হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি একটু কথা বলতে চাই আপনার সাথে যে আগামীতে বেতন বৃদ্ধি কিংবা পে স্কেল যদি বাস্তবায়িত হয় সেটি আসলে বন্টন নীতিটা কেমন হওয়া উচিত বলে আপনি মনে করছেন? বেতন কাঠামো নিয়ে আমার একটা নিজস্ব মতামত আছে। সে মতামতটা হচ্ছে, আমার মনে হয় যে সারা বাংলাদেশে যে সমস্ত মাধ্যমিক প্রতিষ্ঠান আছে, যেহেতু আমি মাধ্যমিক প্রতিষ্ঠান চাকরি করি দীর্ঘদিন থেকে, আজকে প্রায় 22 বছর থেকে চাকরি করতেছি, সেই অভিজ্ঞতার আলোকে আমার মনে হচ্ছে যে আমাদের টিচারদের বেতন স্কেল যদি আমরা 3টি পর্যায়ে করতে পারি, 3টি গ্রেডে, প্রথম গ্রেড, দ্বিতীয় গ্রেড এবং তৃতীয় গ্রেড, যে সকল এবং সে সাথে শিক্ষার মানটা যেন যেন বাড়ে সেই দিক লক্ষ্য করে আমি মনে করি যে সকল প্রতিষ্ঠান পাবলিক পরীক্ষায় সর্বোচ্চ রেজাল্ট দেবে সেই সমস্ত প্রতিষ্ঠানের বেতন হবে এ গ্রেডে, যে সকল প্রতিষ্ঠান পাবলিক পরীক্ষায় মধ্যম মানের হবে সে সমস্ত প্রতিষ্ঠানের সকল শিক্ষকদের বেতন হবে দ্বিতীয় গ্রেডে, এবং তার চেয়ে সর্বনিম্ন মানের যে সমস্ত প্রতিষ্ঠান করবে তার বেতন হবে তৃতীয় গ্রেডে। এভাবে যদি করতে পারি তাহলে আগামী দিনে যারা সি গ্রেড পাবে, তৃতীয় গ্রেড পাবে, তারা যাবে চেষ্টা করবে দ্বিতীয় গ্রেড পাওয়ার, তারা রেজাল্ট ভালো করার চেষ্টা করবে, এবং দ্বিতীয় গ্রেড যারা পাবে তারা প্রথম গ্রেডে যাওয়ার চেষ্টা করবে। তারাও কিন্তু চেষ্টা করবে যেন শিক্ষার মানটা ভালো হয় এবং রেজাল্ট যেন আমাদের ভালো হয়। সেক্ষেত্রে আমরা যদি এটা করতে পারি, আর এটা করা সম্ভব, এবং একটা সফটওয়্যারের মাধ্যমে যদি সে সফটওয়্যারটা অটো, যে সকল প্রতিষ্ঠানের রেজাল্ট ভালো অটো যদি সে জায়গায় লেগে যায় তাহলে প্রতি মাসেই তাদের বেতন, প্রতি বছর বছর তাদের বেতন কাঠামো যুক্ত হবে এবং শিক্ষকরা সুষ্ঠু একটা প্রতিযোগিতার মাধ্যমে তারা টিচিং দেবে শিক্ষার্থীদের, এবং তাতে শিক্ষার মান উন্নয়ন হবে বলে আমি মনে করি। সে জায়গায় দাঁড়িয়ে আপনি বলছেন যে আসলে বেতন কাঠামো বৃদ্ধি কিংবা পে স্কেল বাস্তবায়িত হলে সেটি ৩টি ধাপে এই বেতন যেন দেওয়া হয় জি। বলে আপনি মনে করছেন। সেক্ষেত্রে একটু যোগ করতে চাই আমি। সেক্ষেত্রে এই বেতন কাঠামো ৩টি ধাপে দিলে এবং সেখান থেকে বেতন কাঠামো নির্ধারণ এবং সর্বোপরি একটি শিক্ষা খাতের যে সামগ্রিক উন্নয়ন, সেই উন্নয়নের জায়গায় একজন অভিভাবক, শিক্ষার্থী, শিক্ষক, সমাজ এবং সুশীল সমাজের ব্যক্তিত্ব যারা রয়েছেন তাদের অগ্রণী ভূমিকার কথা একটু আমাদের নিশ্চিত করবে। আসলে একটি শিক্ষা ব্যবস্থাকে উন্নয়নের দিকে ধাবিত করতে গেলে এই সকল জায়গার যে দায়িত্ববান মানুষ যারা রয়েছেন, শিক্ষক সমাজ, অভিভাবক, শিক্ষার্থী কিংবা সুশীল সমাজের ব্যক্তিত্ব যারা রয়েছেন তাদের ভূমিকার জায়গা কতটুকু গুরুত্বপূর্ণ থাকবে বলে আপনি মনে করেন? আমার তো মনে হয় আমার এই মন্তব্যটা সর্বক্ষেত্রেই প্রযোজ্য হবে এবং সবাই সেটা মেনে নেবে, কারণ এক্ষেত্রে শিক্ষার মান উন্নয়ন হবে এবং শিক্ষকদের যে তাদের যে শ্রম, তাদের যে পরিশ্রমের মূল্যায়নটাও তারা পাবে। ধন্যবাদ আপনাকে। দর্শক আপনারা শুনছিলেন, আমরা কথা বলছিলাম আজকের অতিথি যিনি উত্তর জনপদ নীলফামারীর বরঘাটি স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত শিক্ষক জামিল হোসেন। তিনি ঠিক আমাদের সাথে সংযুক্ত রয়েছেন। তিনি কয়েকটি বিষয় আপনাদের সামনে তুলে ধরেছেন। আসলে শিক্ষকদের যে সমরনীতি বন্টন এবং শিক্ষকদের বেতন কাঠামো এবং সর্বোপরি বেতন কাঠামো বন্টন যে নীতি, সেই নীতির বেতন কাঠামোর সাথে সেই সাথে কিন্তু শিক্ষা যে অগ্রগতিটা হবে এবং সেটা আমূল পরিবর্তন হবে বলে আমি মনে করি। আপনারা শুনছিলেন তিনি যেমনটি বলছেন যে আসলে বেতন কাঠামো ৩টি ধাপে যদি নির্ধারণ করা হয়ে থাকে সেক্ষেত্রে শিক্ষার যে মান উন্নয়ন সেটিও অনেকটাই ত্বরান্বিত হবে বলে তিনি বিশ্বাস করছেন। আরেকটি বিষয় যদি আমি আপনাদেরকে একটু নিশ্চিত করতে চাই, আসলে বেসরকারি এবং সরকারি শিক্ষা খাতের যে সমনীতি বন্টনের যে জায়গা, সেখান থেকে তিনি যেমনটি আমাদের কাছে বলেছেন যে সেখানে সুবিধা এবং অসুবিধার জায়গায় সেখানে একটি বিভেদ করেছেন তিনি। সেই বিভেদের জায়গা থেকে সিলেবাস বা পড়াশোনা পাঠ্যপুস্তকের জ্ঞান আহরণের যে নির্ধারিত যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসের মাপকাঠি একই হলেও সেখানে বেতন কাঠামো ভিন্ন গতিতে পরিচালিত হচ্ছে সেই বিষয়ে তিনি অভিযোগ তুলে ধরেছেন। সেটি তিনি খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন দায়িত্বশীল ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে। আমরা একটু ফিরতে চাই আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথি যিনি সুশীল সমাজের ব্যক্তিত্ব এবং শিক্ষানুরাগী মানুষ, যার হাত ধরেই আগামী দিনে দেশ গড়ার নিমিত্তে ভূমিকা রাখার যে পুষ্পরিত শিক্ষার্থী যারা পাঠ্যপুস্তকে জ্ঞান অর্জন করছেন বা আগামী দিনে দেশ গড়ার নিমিত্তে যারা মানুষের মতো মানুষ তৈরি হচ্ছেন, সেই মানুষ
মানুষটি শিক্ষক, যে সম্মানিত শিক্ষক, তিনি ঠিক এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন। আমরা একটু আবারও একটু তার কাছে ফিরে যেতে চাই। স্যার, আমাদেরকে স্টুডিওতে এসে দীর্ঘক্ষণ সময় দিয়ে সহযোগিতা করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। কিন্তু সর্বশেষ স্যার, একটু আপনার মাধ্যমে আমরা জানতে চাই যে আসলে শিক্ষক সমাজ, শিক্ষার্থী, অভিভাবক এবং সর্বোপরি সরকারের উদ্দেশ্যে সর্বশেষ সংক্ষিপ্ত কোনো মেসেজ আপনার আছে কিনা? এক্ষেত্রে আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে আমরা যে পাবলিক পরীক্ষাগুলো নেই, পাবলিক পরীক্ষা প্রশ্নপত্র প্রণয়নের সময় অবশ্যই বোর্ড বই থেকেই প্রশ্নগুলো করতে হবে। তাহলে বাচ্চারা নোট, গাইড এগুলো থেকে দূরে সরে আসবে এবং তারা বোর্ড বইটাকে পড়বে এবং প্রশ্ন কাঠামোটা হতে হবে বোর্ড বইয়ের মাধ্যমেই। ধরেন বোর্ড বইয়ের মধ্যে এমন জায়গা থেকে প্রশ্নগুলো করতে হবে তারা যেন বইয়ে ফিরে আসে, নোট এবং গাইড থেকে দূরে থাকে, এবং বোর্ড বই আয়ত্ত করতে পারলে বাচ্চারা অনেক মেধাবী হবে। ধন্যবাদ স্যার। স্যার, একটু সর্বশেষ যেটি জানতে চেয়েছিলাম যে আসলে শিক্ষা ব্যবস্থাকে ঘিরে শিক্ষিত সমাজ বা শিক্ষার্থী, সুশীল সমাজের ব্যক্তিত্ব এবং সর্বোপরি গুণীজন যারা রয়েছে এবং সর্বোপরি সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষে যারা রয়েছেন শিক্ষা খাতের, তাদের উদ্দেশ্যে আপনার কাছ থেকে কোনো মেসেজ আছে কিনা? আমার একটাই মেসেজ, সেটা হচ্ছে শিক্ষা জাতির মেরুদণ্ড, আর এই মেরুদণ্ডের মূল কারিগর হচ্ছে শিক্ষক। শিক্ষকদের যদি আর্থিক দৈন্যতা না থাকে এবং এই আর্থিক দৈন্যতা যখন তারা থাকবে না, তখন তারা অবশ্যই শিক্ষাকে ত্বরান্বিত করতে সুষ্ঠু প্রতিযোগিতার মাধ্যমে, ওই যে বেতন গ্রেডের কথা বললাম, এই বেতন গ্রেড যদি করে তাহলে সুস্থ একটা প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষাকে খুব দ্রুততম সময়ে বাংলাদেশে ত্বরান্বিত করা সম্ভব। দর্শক, আপনারা শুনছিলেন, আমরা সংযুক্ত ছিলাম আজকে এই আলাপচারিতা অনুষ্ঠান। আমাদের সাথে আজকে সংযুক্ত ছিলেন উত্তরের জনপদ নীলফামারীর ঐতিহ্যবাহী বরবটি স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত শিক্ষক জামিল হোসেন। তিনি ঠিক আমাদের সাথে তার মূল্যবান সময় দিয়ে সংযুক্ত থেকে আপনাদের সাথে কথা বলেছেন এবং তিনি শিক্ষক সমাজের যে অসম বন্টন নীতির কথা তিনি ঠিক সেটি তুলে ধরেছেন এবং আগামী দিনের বেতন কাঠামো বাস্তবায়নের দিকগুলোকে তিনি তুলে ধরেছেন এবং সর্বোপরি একটি বিষয় তিনি নিশ্চিত করেছেন, একটি জাতিকে সামনের দিকে এগিয়ে নিতে হলে শিক্ষার ভূমিকা সর্বোপরি রয়েছে বলে তিনি মনে করছেন এবং সর্বোপরি একটি জাতির আগামী দিনের ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে একটি শিক্ষিত সমাজ এবং সর্বোপরি শিক্ষিত সমাজ বিনির্মাণে শিক্ষকদের যে অগ্রাধিকার, সেটির যেন আগামী দিনে বাস্তবায়িত হয়, সেই লক্ষ্যেই তিনি কাজ করছেন এবং সেটিই তিনি আজকে অনুষ্ঠানে আজকে আমাদের স্টুডিওতে এসে তিনি উপস্থাপন করেছেন। দর্শক, আপনারা যারা দীর্ঘক্ষণ সময় যাবত আমাদের সাথে বসে থেকে আজকের অনুষ্ঠানটি উপভোগ করেছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী দিনে আবারও অন্য কোনো আলাপচারিত অনুষ্ঠানে, সেখানে থাকবেন অন্য কোনো অতিথি, তাকে নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।